স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, ফেজেস অফ টিচিং ইন্টারঅ্যাক্টিভ। ঠিক আছে, এটাও একখানা কিন্তু ফেজ, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে কিছু জরুরি ইনফরমেশন যেটা তোমাদের সাথে কিন্তু আলোচনা করাটা খুব প্রয়োজন, তো সেটার আজকেও কোনো ব্যতিক্রম হচ্ছে না। চলো ঝটপট এই বিষয়টা আমরা দেখে নিচ্ছি। তোমরা যদি একটু ভালো করে দেখো, এখানে কিন্তু পুরো কোর্স ফি স্ট্রাকচারটা দিয়ে দেওয়া আছে। এখানে দেখো প্রতিটা সেমিস্টারের কিন্তু দিয়ে দেওয়া আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ অ্যান্ড সিক্সথ। ঠিক আছে, এবং দেখো তোমাদের কোর্স ফি কত রাখা হয়েছে, অল কোর্স ফি অনলি 599, অনলি 599। এত কমে আর কোথাও তোমরা এত ভালো কোর্সেসগুলো বাই করতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু আমার সন্দেহ আছে। ঠিক আছে, তো চলো, কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। যে কোনো একটি নাম্বারে কল করে ঝটপট আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে, রবিবার কিন্তু একটুখানি স্কিপ করে যাবে। ক্লিয়ার? চলো এবার আলোচনার বিষয়ে আমরা ফিরে আসছি। দেখো, তাহলে আলোচনা করবো ইন্টারঅ্যাক্টিভ ফেজ দিয়ে। কি ফেজ এটা? এক সেকেন্ড, আমি কালিটা চেঞ্জ করে নিচ্ছি। চলো, বলছে এটি এমন একটি ধাপ বা এমন একটি ফেজ যেখানে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সরাসরি যোগাযোগ ঘটে। এবং এই যে ইন্টারঅ্যাক্টিভ ফেজ, এখানে মূলত শিক্ষণ বা লার্নিং প্রসেস কিন্তু কার্যকরভাবে সম্পন্ন হয়। শুধু সম্পন্ন হয় না, কার্যকরভাবে সম্পন্ন হয়। তারপর কি, শিক্ষক এখানে শুধু তথ্য প্রদানকারী নয়, বরং একজন গাইড, একজন মোটিভেটর, একজন কি বলবো যে ভালো পরামর্শ দান করে। ঠিক আছে, এই ভূমিকাগুলো কিন্তু টিচার এই ফেজে পূরণ করে থাকে বা পালন করে থাকে। তাহলে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে ইন্টারঅ্যাক্টিভ ফেজটা কি, তাহলে তোমরা কি বলবে? বলবো যে এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ফেজ হচ্ছে শিক্ষাদানের একটা দ্বিতীয় ধাপ, যেখানে কি হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে সরাসরি যোগাযোগ সম্পন্ন হচ্ছে এবং যার ফলে যে কাজগুলো থাকে সেটা হচ্ছে খুব এফেক্টিভলি কমপ্লিট হচ্ছে। আর এখানে টিচারের ভূমিকা কি থাকে? শুধুমাত্র তিনি আসবেন, পড়া করাবেন বা পাঠ কমপ্লিট করাবেন বা তথ্য প্রদান করবেন, এই ভূমিকাটা কিন্তু ওনার থাকে না। এর সাথে সাথে কি থাকে? এর সাথে সাথে কিন্তু থাকে একজন গাইড, একজন মোটিভেটর। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু থাকে। এরপরে আমরা দেখবো যে অর্থ ও সংজ্ঞা। এখানটায় কি বলা হচ্ছে? বলছে ইন্টারঅ্যাক্টিভ ফেজ, ইন্টারঅ্যাক্টিভ শব্দের অর্থ হলো পারস্পরিক ক্রিয়া বা যোগাযোগ। তাই ইন্টারঅ্যাক্টিভ ফেজ হলো সেই সময়কাল যেখানে শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে মিথস্ক্রিয়া বা আলোচনা করে পাঠদানের বাস্তব প্রয়োগ করেন। ঠিক আছে, এই দেখো এখানে কি বলা আছে, মিথস্ক্রিয়া করবে বা আলোচনা করবে। এবার মিথস্ক্রিয়া করবে বা আলোচনা করবে কি, তার মানে ওখানে হচ্ছে স্টুডেন্ট আর টিচারের মধ্যে একটা ভালো যোগাযোগ তৈরি হচ্ছে, তারা আলাপ আলোচনা বা কথোপকথনের মাধ্যমে পুরো বিষয়টাকে কিন্তু দেখছেন। ঠিক আছে, এবং এটি শিক্ষাদানের সব থেকে প্রাণবন্ত এবং কার্যকর একটা ধাপ, কারণ এইখানেই শিক্ষার্থীরা কিন্তু সক্রিয়ভাবে কোনো কিছু যে শেখার যে প্রসেস, সেখানে তারা কিন্তু যুক্ত হতে পারে। এই বিষয়টা নিয়ে আরো আমরা আলোচনা করব। দেখো কি বলা হচ্ছে, এখানে একটা মতবাদ দিয়ে দেওয়া আছে, সেটা আমি আর বলছি না, তোমরা দেখে নেবে। আমি একেবারে উদ্দেশ্যতে চলে আসছি। দেখো কি বলা হচ্ছে, ইন্টারঅ্যাক্টিভ ফেজের প্রধান উদ্দেশ্যগুলি কি কি? সবার প্রথমে কি, পাঠ্যবস্তু সহজভাবে প্রেজেন্ট করা হচ্ছে বাচ্চাদের সামনে, সেটাকে কোনোভাবে জটিল করা হচ্ছে না, সেটাকে একদম ইজিলি বাচ্চাদের সামনে তুলে ধরা হচ্ছে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ একদম এখানে নিশ্চিত করতে হবে। শুধু অংশগ্রহণ করলে হবে না, অ্যাক্টিভ থাকতে হবে বাচ্চাদের। তারপর কি, তাদের বোঝার স্তর যাচাই করা। শিক্ষার সময় ভুল ধারণা বা কোনো কিছু নিয়ে যদি কোনো মিসকনসেপশন তৈরি হয়, সেই জায়গাটা দূর করে দেওয়া হবে। তারপর কি, শিক্ষার্থীদের চিন্তা, আলোচনা এবং বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করা। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা কি দেখলাম, যে এই যে ফেজটা, এর হচ্ছে উদ্দেশ্যগুলো। এরপর দেখি যে এর মূল কার্যাবলীগুলো কি রয়েছে। বলছে এই ধাপটি মূলত 4টা প্রধান অংশে কিন্তু বিভক্ত। তোমরা আলাদা করে এর যে কার্যাবলী আছে সেটা কিন্তু ভালো করে দেখবে। দেখো, সবার প্রথমে কি, শুরু করা বা আগ্রহ সৃষ্টি। কি বলা হচ্ছে, শিক্ষক পাঠের শুরুতে শিক্ষার্থীদের আগ্রহ জাগিয়ে তোলেন। এবার তিনি পূর্ব জ্ঞান যাচাই করবেন এবং নতুন পাঠের সঙ্গে পুরনো জ্ঞানের সংযোগ ঘটান। যেমন কি, জলচক্র পাঠের আগে শিক্ষক প্রশ্ন করবেন, বৃষ্টি কিভাবে হয়। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম, ধরো সেই ক্লাস 2, 3 এরকম একটা সময় বাচ্চারা মোটামুটি যোগ বিয়োগ শিখে যায়।
ঠিক আছে। তারপরে যখন মনে করো যে ক্লাস 3-তে উদাহরণ দিচ্ছে, যে মনে করো যে ক্লাস 2-তে সুন্দরভাবে যোগ কি করে করতে হয় ওই কনসেপ্টটা ওরা শিখে গেছে। তারপরে ক্লাস 3-তে উঠে গেল, তখন কি হচ্ছে, তখন যখন মানে নতুন ক্লাস শুরু হয়, তখন আমরা কি দেখি যে আমাদের যে বইটা দিয়ে দেওয়া থাকে সেখানে কিন্তু ফার্স্ট যে চ্যাপ্টারটা থাকে এটা পূর্ব পাঠের পুনরালোচনা দিয়ে দেওয়া থাকে। তার মানে কি, আমি আগের ক্লাসে কি শিখেছি, আমার বাচ্চা আগের ক্লাসে কি শিখেছে সেটা আমি একটুখানি কি বলছি রিভাইজ করানোর চেষ্টা করি। তো তখন কি হবে, সে যখন ক্লাস 2-তে জাস্ট একটু কনসেপ্টটুকু শিখেছে, ছোট ছোট যোগগুলো করতে পারে, তখন আস্তে আস্তে দেখা গেল তাকে খুব ছোট্ট একটা প্রশ্নের অঙ্ক দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তো এইভাবে কি হবে যে সে কতটা শিখলো বা তার কতটা মনে ছিল সেইটাকে একটুখানি অল্প করে যাচাই করে নেওয়া। দেন আস্তে আস্তে যখন ক্লাস 3-তে উঠে গেল, দেন আরো কিছু বিষয় ওখানে অ্যাড হতে থাকলো সেই যোগের মধ্যে, সে নানান ধরনের প্রশ্নের অঙ্কগুলো করতে পারছে। তখন কি হবে, বিভিন্ন ধরনের যে অঙ্কের যে ভাষা, এটা তো হচ্ছে বুঝতে পারার মেন বিষয়। তখন কি হচ্ছে, বিভিন্ন ধরনের ভাষা পাচ্ছে, তখন সে বুঝতে শিখছে যে আচ্ছা কোনো জায়গায় হয়তো ডাইরেক্ট যোগ হবে না, এবার তো আমরা যোগ শিখে এলাম, হয়তো সবার প্রথমে একটুখানি ভাগ করে নিতে হবে, ভাগের কনসেপ্টটা আস্তে আস্তে শিখবে, আবার ঘুরে ফিরে এসে ওখানে আবার যোগ করতে হবে। তো এখানে কি হচ্ছে যে পূর্ব জ্ঞানকে একটুখানি কিন্তু যাচাই করে নেওয়া যায়। তারপরে কি হচ্ছে, উপস্থাপন। এই যে শিক্ষাদানের মূল অংশ, শিক্ষক নতুন জ্ঞান বা ধারণা শিক্ষার্থীদের সামনে ব্যাখ্যা করে, কখনো বক্তৃতার মাধ্যমে, কখনো কোনো কিছু দেখিয়ে, কোনো কিছু প্রদর্শনের মাধ্যমে, কখনো গল্প উদাহরণ ব্যবহার করে। যেমন হচ্ছে কোনো চার্ট বা মডেল, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের ভিডিও, এইগুলো ব্যবহার করলে কিন্তু দেখা যায় যে পড়াশোনার যে ব্যাপারটা থাকে বা যে পাঠটা, যে বিষয়ে বোঝাতে চাচ্ছি সেটা আরো জীবন্ত হয়ে ওঠে। যেমন দেখো, কোনো একটা বিষয় টেক্সট বুক থেকে শুধু এক ধারায় যদি পড়ানো হয়, তো কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটুখানি অনীহা চলে আসে। তো সেখানটায় যদি মনে করো যে আজকে একটা চার্ট রেখে দিলাম, আমি চার্ট দেখে দেখে পড়ানো হবে, বা জিওগ্রাফি ক্লাস তোমাদের সামনে একটা ম্যাপ নিয়ে আসা হয়েছে, তোমাদেরকে আজকে ম্যাপ পড়ানো হবে। তো এই বিষয়গুলো, নিত্য নতুন জিনিসগুলো বা হচ্ছে উপকরণগুলো যখন আমরা সেগুলো অ্যাড করব, তখন কিন্তু বাচ্চাদের ইন্টারেস্টটা অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এটাই ছিল। এরপরে দেখি কি বলা হচ্ছে, যোগাযোগ ও অংশগ্রহণ। এই পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের প্রশ্ন করেন, আলোচনা করেন এবং শিক্ষার্থীদের মতামত জানতে চান, এবং শিক্ষার্থীরাও কিন্তু ইকুয়ালি শিক্ষককে প্রশ্ন করে। ঠিক আছে, এখানে দুদিক থেকেই কিন্তু বিষয়টা হচ্ছে। শিক্ষক যেমন বাচ্চাদের থেকে জানতে চাইবেন যে যেটা পড়ানো হয়েছে সেটা কতটা কি হলো, দেন ইকুয়ালি কিন্তু বাচ্চারাও টিচারদেরকে প্রশ্ন করবে। ঠিক আছে, তাই এটা হচ্ছে প্রশ্ন করার বিষয়টা দুদিক থেকেই থাকবে। দেন কি বলা হচ্ছে, ফিডব্যাক বা প্রতিক্রিয়া। শিক্ষার্থীর উত্তর বা কার্যকলাপের ওপর প্রতিক্রিয়া দেয়, যেমন প্রশংসা, পরামর্শ, সংশোধন। এটি শিক্ষার্থীদের ভুল ধারণা দূর করতে সাহায্য করে এবং তাদের শেখার যে ইন্টারেস্টটা সেটা কিন্তু আরো বাড়াতে সাহায্য করে। আচ্ছা, এরপরে হচ্ছে উদাহরণে চলে আসি। ধরা যাক শিক্ষক ওয়াটার সাইকেল পড়াচ্ছেন, একটা উদাহরণ, তিনি শুরুতে প্রশ্ন করলেন জল কোথার থেকে আসে বা কিছু, ঠিক আছে, শিক্ষার্থীরা উত্তর দিল। তারপর শিক্ষক চিত্রের মাধ্যমে বাষ্পীভবন কি, ঘনীভবন কি, বৃষ্টিপাত কিভাবে হচ্ছে, পুরো ব্যাপারটা বোঝালেন। তাহলে শিক্ষার্থীরা তখন প্রশ্ন করলো যে মেঘ থেকে জল কিভাবে নামে। তো এই পুরো সময়টাই হচ্ছে একটা ইন্টারঅ্যাক্টিভ ফেজ, যেখানে শেখানো এবং শেখা একসাথে কিন্তু চলছে। ঠিক আছে, পুরো বিষয়টা কিন্তু একসাথে এখানটায় চলছে। এরপরে কি, এর গুরুত্ব কি, এটি শিক্ষার্থীদের শেখার মূল ধাপ এবং তারা কিন্তু এখানে এফেক্টিভলি পার্টিসিপেট করতে পারে। ঠিক আছে, শিক্ষার্থীর প্রতিক্রিয়া দেখে তাৎক্ষণিকভাবে নিজের পদ্ধতি কিন্তু শিক্ষার্থীর প্রতিক্রিয়া দেখে কিন্তু সেটাকে চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, যেমন দেখো কি বলা হচ্ছে, যে শিক্ষক শিক্ষার্থীর প্রতিক্রিয়া দেখে তাৎক্ষণিকভাবে নিজের পদ্ধতি বদলাতে পারেন। মানে কোনো একটা প্রশ্ন করা হলো, সেখানে হচ্ছে স্টুডেন্ট একটুখানি ঘাবড়ে যাচ্ছে বা সে ঠিকভাবে উত্তরটা দিতে পারছে না, তো এই যে ইন্টারঅ্যাক্টিভ ফেজটা, এখানে কি হবে, টিচার তখন মানে সেই সময়ে ওনার যে পদ্ধতি ছিল, প্রশ্ন করার পদ্ধতি বা সেটাকে জানতে চাওয়ার পদ্ধতি, সেটাকে কোনোভাবে তিনি কিন্তু একটুখানি ঘুরিয়ে বলতে পারেন বা আরো সহজ করে কিন্তু তিনি জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। আশা করছি এই ফেজটা কিন্তু আমি তোমাদের সামনে ক্লিয়ার করতে পারলাম। এই ভিডিওটা কমপ্লিট করে নিও, দেন আরো একখানা ফেজ কিন্তু আছে। চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।